আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অর্থাৎ সেট তথ্য সম্পর্কে বিস্তারিত বলা হবে। আজকে ক্লাসে সেটের জন্ম কিভাবে হয়েছে, সেটের জনককে এবং সেট এই যে বিষয়টি এই গণিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সেটের মাধ্যমে কি কি কাজ আমরা করতে পারি এগুলো সব বিস্তারিত বলা হবে। তো প্রথমে আমরা এই সেট এর জনক যে ব্যক্তি, সেটের জনক যে ব্যক্তি তার সম্পর্কে আমরা জানবো। তাহলে সেটের জনক, সেট এর জনক। এখন সেটের জনক কে? তোমরা হয়তো জানো যে সেটের জনক জর্জ ক্যান্টর। ইনার পুরো নাম জর্জ ফ্রেডরিক লুডভিগ ফিলিপ ক্যান্টর। ইনি বর্তমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 3রা মার্চ 1845 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? সেন্ট পিটার্সবার্গে। এবং তার বয়স যখন মাত্র 11 বছর ছিল, ঠিক আছে, মাত্র 11 বছর, তখন তিনি এবং তার পরিবার সহ জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলে আসেন, ঠিক আছে। এবং এই জর্জ ফ্রেডরিক লুডভিগ ফিলিপ ক্যান্টর এর পিতা ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট এবং মাতা ছিলেন একজন ক্যাথলিক। তো আমরা এই জর্জ ফ্রেডরিক লুডভিগ ফিলিপ ক্যান্টর এই ক্যান্টরের সম্পর্কে আরো কিছু জানতে, এখানে তিনি 1845 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1918 সালে 6 জানুয়ারি, অর্থাৎ তিনি মোট 72 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে। তো এই 72 বছরের তিনি যে আমাদেরকে যে সেট তত্ত্বের বিষয়ে আমাদেরকে বলেছিলেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব, ঠিক আছে। তো এই সেট তত্ত্ব তিনি কিভাবে আবিষ্কার করেন? তিনি এই সেট তত্ত্ব তিনি বলেছিলেন যে তিনি নাকি ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। আবার তার যে বন্ধু ফ্রেডরিক ডেডিকেইনের সঙ্গে তিনি চিঠি আদান প্রদান করতেন। মূলত তিনি টেকনিক্যাল ইনস্টিটিউট অফ ব্রাউনউইক এর যে গণিতবিদ ছিল তাদেরকে চিঠির মাধ্যমে তারা কথোপকথন করত, তাদের মতামত আদান প্রদান করত, ঠিক আছে। এই মতামতের মাধ্যমে তিনি এই স্যার ফ্রেডরিক লুডভিগ ফিলিপ ক্যান্টর তিনি তার সেট তথ্য সম্পর্কে ফলাফল পান এবং এই ফলাফলটি তিনি তৎকালীন ক্রেলে যে জার্নাল ছিল, ঠিক আছে, এই ক্রেলে জার্নালে তিনি তার যে মতামত তিনি সেটি উপস্থাপন অর্থাৎ প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু লিওপোল্ড ক্রোনেকারের বিরোধিতার কারণে তিনি প্রকাশ করতে পারেনি। কিন্তু পরবর্তীতে তার বন্ধু ডেডিকেইনের সমর্থনে তিনি তার তথ্যটি প্রকাশ করতে পেরেছিলেন 1874 সালে। যার ফলশ্রুতিতে আমরা এই সেট সম্পর্কিত তথ্য আজকে আমরা গণিতের একটি শাখায় এটা সম্পর্কে অধ্যয়ন করতে পারতেছি। তো সেট কি? সেট এর সংজ্ঞায় বলা যায় যে সেট হলো সসীম বা অসীম বস্তুর সংগ্রহ, একেই সেট বলে। অর্থাৎ চিন্তা জগতে আমরা যেসব বস্তু পাই এই সব বস্তুর একটি সংগ্রহ, ঠিক আছে, এই সংগ্রহকেই সেট বলা হয়। তো আমরা সেট প্রকাশের পদ্ধতি আমরা জানি প্রধানত 2 প্রকার। সেট প্রকাশের পদ্ধতি দুটি পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি 2টি, অর্থাৎ 2 পদ্ধতিতে সেটকে প্রকাশ করা যায়। এক হলো সেট গঠন পদ্ধতি, সেট গঠন
পদ্ধতি। তো এই সেট গঠন পদ্ধতিটা কিভাবে প্রকাশ করতে হয় দেখো, আমরা যদি কোনো সেট প্রকাশ করি, যেমন এক্স, যে কোনো সংখ্যার সেট আমরা ধরি এক্স, তাহলে এক্স যেন এই যে কোলন চিহ্নের মতন যে চিহ্নটি দেওয়া হয় এটাকে বলা হয় যেন, বাংলায় বলে যেন, আর ইংরেজিতে বললে এটা সাচ দ্যাট। ঠিক আছে, তাহলে এখন এক্স সাচ দ্যাট এক্স, এক্স যেন এক্স বিজোড় সংখ্যার সেট। কি সংখ্যার সেট? বিজোড় সংখ্যার সেট। এইভাবে সেট গঠন পদ্ধতিতে সেট যে কোনো সেটকে প্রকাশ করা যায়। আবার ঠিক একইভাবে তো প্রকাশ করা যায় এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যার উপাদান। এই যে চিহ্নটি এটাকে বলা হয় এলিমেন্ট, অর্থাৎ উপাদান, বাংলায় বললে উপাদান। তাহলে এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 136। এইভাবে তো সেটকে প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিতে। ঠিক আছে, এখন এই যে এন, এই এন এর জায়গায় আর হতে পারে, আবার এই এন এর জায়গায় অর্থাৎ এলিমেন্ট এই চিহ্নের পরে এই এন হতে পারে, আর হতে পারে, জেড হতে পারে, জেড প্লাস হতে পারে, জেড মাইনাস হতে পারে, কিউ হতে পারে, এই সকল ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো বসতে পারে। ঠিক আছে, এখন এইগুলো দ্বারা কি বোঝায় সেটা বুঝতে হবে, তাই না হলে যখন এরকম একটা সেট দেওয়া থাকবে তখন এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তখন কিভাবে প্রকাশ করব? আমরা যদি এই এন এর অর্থ না বুঝি তাহলে করতে পারবো? এটা পারবো না। এই কারণে আমাদের এন আর এগুলোর মানে কি, এগুলোর অর্থ কি, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো লিখতেছি, যে অক্ষরগুলো লিখতেছি, এগুলোর দ্বারা কি বোঝায় সেটা দেখব। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে আমরা এন লিখেছিলাম, এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এই এন বলতে ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এইভাবে ডট 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 অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আবার এরপরে আছে জেড। ঠিক আছে, এই জেড দ্বারা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, এখন জেড এর অর্থ হলো কি? ইন্টিজার। ইন্টিজার্স অর্থাৎ পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখন জেড দ্বারা কি এই আয়ের এগুলো বোঝায় না, এটি হলো ল্যাটিন অক্ষর জাইলান কে নির্দেশ করে, আর এখানে এটার জাইলান মানে এখানে ইন্টিজার্স অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বোঝায়, এই কারণে এটা হবে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো, পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যদি একসাথে লিখি, অর্থাৎ +-1 +-2, অর্থাৎ +2 -2 +-3, এইভাবেতে অসীম পর্যন্ত যত সংখ্যা আছে এই সকল সংখ্যাকেই কি বলবে? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার কিউ আছে, কিউ দ্বারা বোঝায় মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার কোনগুলো? রেশনালস নাম্বার, রেশনাল নাম্বার অর্থাৎ যেগুলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কোনগুলো? ধরো এমন সংখ্যা, এরকম সংখ্যা আছে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে 1/2
3/4 5/6 √9 √16 এভাবেতে অসীম পর্যন্ত এরকম অনেক সংখ্যা আছে, ঠিক আছে? অসীম পর্যন্ত না, অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে কি অর্থাৎ উপরে নিচে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই সকল সংখ্যাগুলোই হলো কি মূলদ সংখ্যা। এখন এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোই এইভাবেতে এই যে সেটের এখানে বসানো হয়। সেটা হলো কি সেটা হলো আমাদের সেট গঠন পদ্ধতি, যে এক্স এলিমেন্ট অফ এন অথবা এক্স এলিমেন্ট অফ কিউ অথবা এক্স এলিমেন্ট অফ জেড এইভাবেতে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই সেট গঠন পদ্ধতিটি প্রকাশ করার এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরই মেইন, ঠিক আছে? আর এরপরে যে সংখ্যাগুলো বলছিলাম যে পূর্ণ সংখ্যা এই যে জেড প্লাস যদি দেওয়া থাকে তখন এখানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলোই নিতে হবে, আর যদি জেড মাইনাস দেওয়া থাকে তখন শুধুমাত্র ঋণাত্মক সংখ্যাগুলোই নিতে হবে, সেগুলো বাদে অন্যগুলো নেওয়া যাবে না। আশা করি বুঝতে পারতেছো। এরপরে সেট প্রকাশের আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো সেট এর তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটি অত্যন্ত সহজ পূর্বের যে সেট গঠন পদ্ধতি এই পদ্ধতির তুলনায়, ঠিক আছে? এখানে তেমন কোনো প্যাচ নেই, শুধু সংখ্যাগুলোই মাঝে বসবে, ঠিক আছে? 1 2 3 4 এটি একটি তালিকা পদ্ধতির সেট, ঠিক আছে? এটাকে এভাবে তো লেখা যায় 1 3 5, ঠিক আছে? অর্থাৎ এটা কি বিজোড় সংখ্যার সেট। এটা হলো কি তালিকা পদ্ধতিটি এভাবে তো প্রকাশ করতে হয়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু সংখ্যাগুলোই বসাতে হয়, সেটি হলো আমাদের তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। এরপরে সেট এর প্রকার, সেটের প্রকারভেদ। সেট কত প্রকার? আমরা জানি সেট প্রধানত দুই প্রকার। কয় প্রকার? সেট দুই প্রকার। এক নম্বর সসীম সেট, আর দুই নম্বর হলো কি অসীম সেট। তাহলে সসীম সেট আর অসীম সেট এই দুইটি সেট আছে সেটের প্রকারে, ঠিক আছে? অর্থাৎ এই দুই সিস্টেমে আমরা সেটটাকে প্রকাশ করতে পারি। এখন সসীম সেট কোনগুলো? যে সংখ্যাগুলোকে গণনা করে শেষ করা যায়, ঠিক আছে? অর্থাৎ গণনা করা যায় এবং গণনা করে শেষ করা যায়, সেই সংখ্যাগুলো হলো কি বা সেই সেটগুলো হলো সসীম সেট। যেমন 1 2 3 এরপরে 4 এভাবেতে এখানে ডট ডট দিলে যাবে না, এখানে শেষ করতে হবে, ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে এখানে যে চারটি সেটের উপাদান আছে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কি গণনা করে শেষ করা যাচ্ছে, কিন্তু যে সংখ্যাগুলোকে গণনা করে শেষ করা যাবে না সেগুলো হলো অসীম সেট। যেমন দেখো 1 2 3 এভাবে ডট 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 অসীম পর্যন্ত, অর্থাৎ এই সংখ্যাটি চলতেই থাকবে অসীম পর্যন্ত। তুমি যদি এই সংখ্যাগুলোকে কিয়ামত পর্যন্ত গণনা করো তাও এই সংখ্যাগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এই সসীম সেট আর অসীম সেট এটা ধারণা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো। এগুলো ছিল হলো সেটের প্রাথমিক ধারণা। এবার এই সেট এর সমাধান, সেটের যে সকল অঙ্ক থাকবে এই অঙ্কগুলোর সমাধান আমরা কিভাবে করব সেটা জানতে হলে আমাদের সেট এর অন্যান্য যে সকল সাধারণ তত্ত্ব আছে সেট সম্পর্কে সেগুলো জানতে হবে। তাহলে সেগুলো কি দেখো, প্রথমে সেট দেখো 1 নম্বরে যদি লিখি নাম্বার দিয়ে তাহলে লিখতে পারি যে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট, অর্থাৎ এমন সেট যে সেটের কোনো উপাদান নেই সেই সেটটাকে বলবে ফাঁকা সেট। এখন ফাঁকা সেট প্রকাশ করা হয় কিভাবে? এইভাবেতে, ঠিক আছে? শূন্য দিয়ে এরপরে শূন্যটাকে কেটে দিয়ে এইভাবে ফাঁকা সেট প্রকাশ করা যায়। আবার এইভাবেতেও
প্রকাশ করা যায়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছুই না দিয়ে, অর্থাৎ ফাঁকা রেখে এভাবে প্রকাশ করা যায়। এখন এই যে সেট, এই সেট লিখতে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট এগুলো ব্যবহার করা হয় না সাধারণত। এখন এগুলো প্রকাশ করতে কি করা হয়, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়? এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার কারণ হলো সেটের জনক জর্জ ক্যান্টর তিনি এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছিল, এই কারণে আমরা সেট প্রকাশে এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ফাঁকা সেটটি কেমন হবে? ফাঁকা সেটটি হবে, দেখো একটা সেট আছে, একটা সেট 1 2 3। এখন এটি একটি সেট, ধরো এই সেটটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি, অর্থাৎ এই এ বি সি এবং এক্স জেড ওয়াই এই সংখ্যা এ বি সি এবং এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই সকল অক্ষর দিয়ে আমরা সাধারণত সেটকে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এখন এই সেটটাকে আমরা 1 2 3 ধরলাম এবং বি সেটটাকে আমরা ধরো 3 আর 5, আচ্ছা 4 আর 5 ধরলাম। তাহলে এগুলোর ভিতরে সাধারণ কোনো অক্ষর বা বর্ণ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এগুলোর কে যদি আমরা সেট করি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন মানে সেট এরকম করি, তাহলে আমরা তখন এখানে কিছুই পাবো না। কি পাবো? এটা এবং এটার ভিতরে কোনো সাধারণ সম্পর্ক নেই, এই কারণে এখানে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটটা হবার কি হবে? সকল সেটের উপাদান হবে। ফাঁকা সেটটি সকল সেটের উপাদান, অর্থাৎ এই যে সেটটি, এই সেটটির উপাদান দেখো কি কি আছে। এই সেটটির উপাদান এখানে 1 2 3 এটি আছে, আবার 1 2 এটি আছে, 1 3 এটি আছে, 2 3 2 3 এটি আছে, আবার 1 2 3 আলাদা আলাদা ভাবে এগুলো আছে, 1 2 3 এইগুলো আছে, ঠিক আছে। এবং একটি ফাঁকা সেটও আছে, অর্থাৎ এই যত সেট থাকবে সকল সেটের অবশ্যই ফাঁকা সেটও একটি উপাদান হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পাটিগণিতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো আছে, ঠিক একইভাবে এই সেট এর অঙ্কের সমাধান করার ক্ষেত্রেও কিছু চিহ্ন আছে। সেই চিহ্নগুলো কি কি দেখো, ইউ, বড় হাতের ইউ, এরপরে ইউনিয়ন, এটা হলো ইউনিয়ন, এটার এটা কিন্তু আলাদা, এরপরে ইন্টারসেকশন, এরপরে উপসেট, এটা হলো কি উপসেট, এরপরে প্রকৃত উপসেট, এরপরে বাদ, এটা হলো কি বাদ বা অন্তর সেট, এরপরে এটা উপরে কোনো সেটের উপরে এটা বোঝায় কমপ্লিমেন্ট বা পূরক সেট। এই পূরক সেটকে এভাবে তো প্রকাশ করা যায়, অথবা এটা দুটাই কি পূরক সেট, ঠিক আছে। এই চিহ্নগুলো সাধারণত আমাদের সেটের ভিতরে ব্যবহার করা হয়। এখন এই চিহ্নগুলো কিভাবে কাজ করে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। কি বলবে? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট, এটার বাংলা সার্বিক সেট। এখন এই সার্বিক সেট কিভাবে কাজ করে দেখো, আমরা যদি কোনো একটা সেট এ, আচ্ছা আগে এই ইউ সেটটা আমাদের ধরতে হবে। ইউ সেট ধরো 1 2 3 4 5 6 এরকম একটি সেট হলো ইউ সমান, ঠিক আছে। এই সার্বিক সেটটা হলো কি এই সেট। এখন এ সমান যদি আমরা 2 আর 5 নিই এবং বি সমান আরেকটা সেট যদি আমরা নিই 3 আর
আচ্ছা বি এর এখানে দরকার হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এই সার্বিক সেট থেকে এই এ সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট করি, যদি আমরা এ এর কমপ্লিমেন্ট অথবা এ এর পূরক সেট, এই পূরক সেট এভাবে প্রকাশ করা যায়, আবার এইভাবে তো প্রকাশ করা যায়, দুই ভাবেতেই প্রকাশ করা হয়। তাহলে এই এ সেট এর কমপ্লিমেন্ট বা পূরক সেট এটা কিভাবে প্রকাশ করতে হবে? এই যে সার্বিক সেট ইউ, এই ইউ থেকে বাদ যাবে এটা, কি বাদ যাবে? এ বাদ যাবে। এটা এইভাবে তো লেখা যায়, আবার এইভাবে দিয়েও লেখা যায়। তাহলে ইউ অর্থাৎ এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে এই এ সেট এখানে 2 আর 5 অর্থাৎ এই 2টা বাদ যাবে, আর এই যে 5টা, এই 5টা বাদ যাবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোই হবে কি এই এ এর পূরক সেট বা কমপ্লিমেন্ট। তাহলে 1 3 4 আর 6 এই সংখ্যাগুলোই থাকবে, ঠিক আছে। এখানে সমান সমান আমরা লিখতে পারি কি কি 1 3 4 আর 6 এই সংখ্যাগুলোই থাকতেছে। এরপরে এই চিহ্নটি দেখো, এই চিহ্নটি বলতে কি বোঝায় দেখো, এটা হলো গিয়ে ইউনিয়ন, ঠিক আছে। এটাকে কি লেখা হয়? ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট, সংযোগ সেট। এই সংযোগ সেটের কাজ কিভাবে করতে হয় দেখো, কোন একটি সেট হলো এ সমান ধরো 2 আর 5, আর বি সমান আর একটা সেট 2 আর 3 হলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটার সংযোগ করি, যদি যে এ এর সাথে বি এর সংযোগ করা হয়, তখন এটার সমাধান কিভাবে করতে হবে দেখো। এই সংযোগ বলতে যেগুলো সাধারণ আছে অর্থাৎ কমন আছে এবং যেগুলো কমন নেই অর্থাৎ সাধারণ নেই, এই সকল সেটগুলোই কি এর ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এ সমান 2 আর 5 ইউনিয়ন বি সমান 2 আর 3। তাহলে এখানে কমন যেগুলো আছে সেগুলো তো নিতেই হবে, এবং যেগুলো কমন নেই সেগুলোও নিতে হবে। এটা মানে এটা বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে 2 আছে 2 নিতে হবে, 3 আছে 3 নিতে হবে, আর 5 আছে 5 নিতে হবে। কিন্তু একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছো। পরবর্তী চিহ্ন দেখো, এখানে পরবর্তী চিহ্ন দিয়ে আছে এরকম, ঠিক আছে। এটার মানে সেট অর্থাৎ ইন্টারসেকশন। এটাকে বলা হয় কি ইন্টারসেকশন অর্থাৎ সেট। এটাও আগেরটার মতন একই, যেমন এ সমান যদি আমরা 2 আর 5 লিখি, আর বি সমান যদি 2 আর 3 লিখি, তাহলে এ আর বি এর সেট কিভাবে করতে হবে দেখো, এ ইন্টারসেকশন বি। তাহলে এ সমান 2 আর 5, আর এখানে ইন্টারসেকশন বি সমান 2 আর 3। তাহলে এই দুইটার ভিতরে যেগুলো শুধুমাত্র কমন আছে, যেগুলো শুধুমাত্র সাধারণ আছে সেগুলোই নিতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে শুধুমাত্র 2টাই নিতে হবে। আর 5 আছে, এখানে 5 নাই, আবার এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে শুধুমাত্র কমন আছে 2, এই 2টাই আমাদের এখানে এটার সমাধান হবে। তাহলে এটা হলো সেটের প্রকাশ। আশা করি বুঝতে পারছো। এরপরে চিহ্নটি দেখো, এরপরে এখানে এই যে উপসেটের চিহ্ন আছে। তাহলে উপসেট এর বলতে কি বোঝায় দেখো, উপসেট এটাকে বলবে কি উপসেট, ইংরেজিতে বলা হয় সাবসেট, ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি, ধরো কোন একটা সেট এ সমান আমরা 2 আর 3 নিলাম, ঠিক আছে। এখন এই এ এর যে উপাদানগুলো আছে, এখানে এ এর উপাদানগুলো কি কি আছে দেখো। এ এর উপাদান দেখো 2 আছে, 3 আছে, আবার 2 আর 3 এগুলো আছে। আবার যে সেটগুলো সকল সেটের
একটা উপসেট, একটা ফাঁকা সেট, অবশ্যই সকল সেটের একটা উপাদান। তাহলে এখানে এই উপাদানগুলো পাচ্ছি, ঠিক আছে। এই উপাদানগুলো প্রত্যেকটাই এর ভিতরে আছে, এর ভিতরে আছে। তাহলে এই যে প্রতিটা উপাদানই এই যে এখানে এটা, এই প্রতিটা উপাদানই এই যে এ সেটের উপসেট, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি যে সকল উপাদান দ্বারা এই যে কোন সেট গঠিত হয়, সেই সকল সেটের প্রতিটা সেটকে কি বলবে? ওই সেটের উপসেট বলবে, ঠিক আছে। এরপরে এর চিহ্নটি দেখো এখানে দেওয়া আছে, এইভাবে এরকম একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? এই চিহ্নটি দ্বারা বোঝায় প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। আচ্ছা, তাহলে দেখো এখানে এ সমান আমরা যদি একটি সেট ধরি, ধরো 2 3 4 5, আর বি সমান আরেকটি যদি সেট নিই 2 আর 4, তাহলে এখানে দেখো এ সেটের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো সবগুলো না থাকলেও এই যে 2 আর 4 এই দুইটি এই বি সেটে বিদ্যমান আছে, ঠিক আছে। তাহলে এখানে প্রকৃত উপসেট বলতে বোঝাবে যে সকল সেটের, এবং এই সেটটা কি হবে? এই যে এ সেট থেকে কি হবে? এখানে মোট 4টি আছে, এখানে কি থাকবে? সবগুলো থাকবে না, কিছু কম থাকবে, সেইগুলো হলো কি উপসেট হবে, প্রকৃত উপসেট হবে। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত উপসেট বলতে বোঝা যায় যে সকল সেটের উপাদান, এখানে যে সকল বলতে এখানে বি সেটের যে উপাদান আছে, বি সেটের উপাদান, বি সেটের উপাদান দেখো এখানে এ সেট থেকে এ সেটের উপাদান থেকে উৎপন্ন, এবং বি সেটে এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এই সংখ্যা এই সেটকেই বলবে প্রকৃত উপসেট, ঠিক আছে। অর্থাৎ এখানে যে উপাদান আছে সেই উপাদানের কিছু কিছু উপাদান এই বি সেটে থাকবে, কিন্তু সকল উপাদানগুলো থাকবে না। এরকম যদি সেট হয়, কোন সেট গঠন করা হয় এরকম সেট, তখন এই বি সেটটি এ সেটের কি হবে? প্রকৃত উপসেট হবে। তখন এটাকে এভাবে লেখা যাবে যে এখানে বি এর প্রকৃত উপসেট হলো কি? এ, ঠিক আছে। এই যে বি এর প্রকৃত উপসেটটা হলো এইটা, এই প্রকৃত উপসেট থেকে এই বি উপসেটটি এসেছে। এরপর দেখো এখানে আরেকটি চিহ্ন আছে, এরকম চিহ্ন, ঠিক আছে। এটাকে বলা হয় কি? অন্তর সেট অথবা বিয়োগ সেট। অর্থাৎ কোন সেট, ধরো এ সেট সমান আমরা যদি 3 4 5 ধরি, এবং বি সমান যদি 3 আর 4 ধরি, ঠিক আছে। তাহলে এ সেট থেকে যদি বি সেট অন্তর করতে হয়, এ বাদ বি, এটাকে এইভাবে পড়তে হয়, ঠিক আছে। এটাকে বলা হয় অন্তর সেট, আর পড়ার সময় এইভাবে পড়তে হয়। এটাকে এইভাবে লেখা যায় এ বিয়োগ বি, এভাবেও লেখা যায়। তাহলে এ থেকে যদি বি বাদ দিতে হয়, তাহলে এ সমান 3 4 5 আর বি সমান 3 আর 5, এ সমান 3 4 5 বাদ বি সমান 3 আর 4।
তাহলে দেখো এখান থেকে বাদ যাচ্ছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে এখান থেকে বাদ যাবে কি 3 আর 4, থাকবে কি শুধুমাত্র 5। তাহলে শুধু 5টাই হবে আমাদের এই অঙ্কটির সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটাকে বলা হবে অন্তর্সেট। অন্তর্সেটের প্রকাশ এভাবে করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে যে সকল উপাদান আছে এই সকল উপাদান যদি এই পরবর্তী সেটে থাকে তখন ওই সকল উপাদানগুলো এই আগের সেটটা থেকে মাইনাস হবে, বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ টোটালি বাদ দিতে হবে। বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে বা যে উপাদানটি থাকবে সেটা এখানে বলবে। এরপরে এই চিহ্ন আর এই চিহ্ন, এই দুটি চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন একা একা বসতে পারে না, এখানে এভাবে বসানো যায়, অথবা এ প্রাইম, এটাকে বলা হয় পূরক সেট। কি বলবে, এখানে লিখতে পারো যে এ এর পূরক সেট। এই পূরক সেটটা এইভাবে লেখা যায়, এখানে পড়তে হয় এ কমপ্লিমেন্ট আর এখানে এ প্রাইম। ঠিক আছে, আর এটাকে বলা হয় পূরক সেট। এই পূরক সেটের প্রকাশ দেখো কিভাবে করতে হয়। এই পূরক সেটে অবশ্যই কি থাকে, একটা ইউনিভার্সাল সেট থাকে, অর্থাৎ এই যে ইউ সমান এরকম একটা সেট থাকবে 1 2 3 4 5, ধরো এরকম একটা সেট থাকলো, তখন এই যে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট এটাকে প্রকাশ করতে হবে এভাবেতে যে ইউ সার্বিক সেট ইউ, এই সার্বিক সেট থেকে এ সেটটা কি হবে মাইনাস হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ সার্বিক সেটের এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে পার লাইন। আর এ সমান যে সেট থাকবে, এ সমান যদি এরকম একটা সেট থাকে, ধরো 2 আর 3 এরকম থাকে, তখন এটার সমাধান এভাবে করতে হবে। এখানে এই সংখ্যাগুলো, এই যে সেটগুলো এখানে বসাতে হবে, যেমন দেখো এরকম 1 2 3 4 5, আর এখান থেকে বিয়োগ 2 আর 3, তাহলে এগুলো বাদ যাবে। কোনগুলো, 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 এখান থেকে বাদ যাবে, থাকবে কি 1 4 5। এটাই হবে আমাদের পূরক সেটের বিশ্লেষণ। ঠিক আছে, পূরক সেট এভাবে করতে হয়। তাহলে আশা করি তোমরা এখানে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো ব্যবহার সম্পর্কে তোমরা শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। এবং এরপরে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো ভেন চিত্র। এই ভেন চিত্র বাস্তব জগতে, এই সেটটাকে বাস্তব জগতে যে সকল জিনিস আছে, বাস্তব জগতে যে আকার আকৃতিগুলো আছে, এই আকার আকৃতিগুলোর মাধ্যমে প্রকাশ করেছিল বিখ্যাত গণিতবিদ জন ভেন। আর এই জন ভেনের নামানুসারে এই ভেন চিত্র অর্থাৎ ভেন চিত্রের নামকরণ করা হয়। যেমন এরকম প্রকৃতিতে এরকম চিহ্ন পাওয়া যায়, বৃত্ত, তারপরে ত্রিভুজ, চতুর্ভুজ। ঠিক আছে, এই চিহ্নগুলো পাওয়া যায়, আর এই চিহ্নগুলো দ্বারাই কি করতে হয়, এই ভেন চিত্রের প্রকাশ করতে হয়। যেমন দেখো কোন একটি চতুর্ভুজ নিলাম, ঠিক আছে, এই চতুর্ভুজের ভিতরে এই একটা বৃত্ত এবং আরো একটা বৃত্ত, এই দুইটি বৃত্ত নিলাম। এখন এখানে মোট ধরো কোনো একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 100 জন। মোট শিক্ষার্থী কতজন, 100 জন। এই 100 জনের ভিতরে ধরো 10 জন কোনো খেলাই পছন্দ করে না, তাহলে তারা থাকবে এখানে। আর যারা এই যে বৃত্তটি, এই বৃত্তটি হল ফুটবল খেলা যারা পছন্দ করে তাদের জন্য, তো ফুটবল খেলা পছন্দ করে ধরো 60 জন। ঠিক আছে, তাহলে এই বৃত্তটি হলো কি যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য। ঠিক আছে, আবার যারা ক্রিকেট খেলা পছন্দ করে, তাদের জন্য এই বৃত্ত, তারা হলো কি ধরো 50 জন। আর দুটি খেলা, আর কোন খেলায় ফুটবল এবং ক্রিকেট, এখানে এফ লিখতে পারো ফুটবল আর সিতে ক্রিকেট। তাহলে এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তে যারা ফুটবল খেলা পছন্দ করতেছে এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করতেছে, আর যারা কোনোটি পছন্দ করতেছে না, তারা এই দুইটা বৃত্তের বাইরে থাকতেছে। ঠিক আছে, তখন এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ দ্বারা প্রকাশ করা হয়।
ঠিক আছে। আর এখানে কিছু লোক আছে, ধরো 30 জন আছে বা 20 জন আছে, তারা কি করে এখানে উভয় খেলাই পছন্দ করে। তখন এই যে মাঝে যে কমন অংশটি আসবে সেখানে এই সংখ্যাটি বসাতে হবে, ঠিক আছে। আর এই মোট যত ছাত্রছাত্রী আছে সবাইকে ইউ দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ সবাই আলগে সার্বিক সেটের মধ্যে থাকবে। তাহলে এইভাবেতে এই যে আবিষ্কার করেছিল আমাদের সেট আবিষ্কার করেছিল যে জর্জ ক্যান্টর, তার এই গণিত, তার এই সেট তত্ত্বকে সহজে এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিল আমাদের বিখ্যাত গণিতবিদ জন ভেন, ঠিক আছে। এরপরে দেখো আরো একটি সেটের ভিতরে আরো একটি জিনিস আছে, যে সেটা হলো পাওয়ার সেট। সেটাকে এইভাবে লিখতে হয় পাওয়ার অফ এ, ঠিক আছে। কিভাবে লিখতে হয় পাওয়ার অফ এ, সেটাকে কি বলে বাংলায় বলবে শক্তি সেট। কি সেট? শক্তি সেট। আর ইংরেজিতে বলবে কি পাওয়ার সেট। তা শক্তি সেট কিভাবে লিখতে হয়, ধরো a সমান 2 3 এরকম হলো, তাহলে এই যে a এর শক্তি সেটটা কিভাবে লিখতে হবে, দেখো পাওয়ার অফ a এভাবে লিখতে হবে, পাওয়ার অফ a অর্থাৎ a এর শক্তি সেট। তাই a এর শক্তি সেটটা কি হবে, দেখো a সমান আমরা এখানে পাইছি 2 আর 3, তাহলে এই 2 আর 3 মিলে একটা সেট হবে, অর্থাৎ একটা উপাদান হবে। এরপরে শুধু 2 একটি উপাদান হবে, এরপরে শুধু 3 একটি উপাদান হবে, আবার শুধুমাত্র ফাঁকা সেট একটি উপাদান হবে। অর্থাৎ পাওয়ার অফ এ এর এখানে মোট 4টি উপাদান পাওয়া যাবে এই সেট থেকে, ঠিক আছে। তাহলে এখানে শক্তি সেট হলো যে সেটের সকল উপাদান মিলে যে সেট গঠিত হয়। এখানে সকল সেটগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে এই সেটের সকল উপাদান, এই দুটা মিলে আবার আলাদা আলাদা মিলে এক একটা করে সকল উপাদান মিলে যে সেটটি গঠিত হবে সেটি হবে কি শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আশা করি তোমরা এখানে এই যে সেট সম্পর্কিত যত ধারণাগুলো দেওয়া হলো সকলগুলো বুঝতে পেরেছ। আর এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই কি করবা, কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে। পরবর্তী পর্বে তোমাদেরকে অনুশীলনীর অঙ্কগুলো করানো হবে। এখানে দ্বিতীয় অধ্যায় 2.1 থেকে করানো হবে।